এ যেন সুকুমার রায়ের চোর ধরা। সারা আছে সারাদিন, হুঁশিয়ার পাহারা, দেখে নেব রোজ রোজ কে যায় কাহারা। মমতা ব্যানার্জি বলছে উনি পাহারাদার, যারা চুরি করতে আসবে উনি ধরে দেবেন তাদেরকে। উল্টো দিকে নরেন্দ্র মোদী বলছেন উনি চৌকিদার। রাহুল গান্ধী বলছেন চৌকিদারি চোর। বিভিন্ন মতামত, তার মধ্যে একটা বাজেট, যে বাজেটের ফলে বিজেপি বলছে একেবারেই তৃণমূল স্তর থেকে সাধারণ মানুষের জন্য চিন্তা করা হয়েছে এবং এই বাজেটের ফলেই আসন্ন লোকসভা নির্বাচন অনেকটাই সুগম করে দিয়েছে বিজেপির এই নির্বাচনী পথকে, লড়ার যে পথ রয়েছে তাকে। আজকে আলোচনা করব, আলোচনার বিষয় জাতীয় রাজনীতি, আসন্ন লোকসভা নির্বাচন এবং জোট রাজনীতি। সঙ্গে রয়েছেন ভিকি প্রসাদ, বিজেপি থেকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ভিকি দাকে। একই সঙ্গে রয়েছে সুশান্ত চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাই, কংগ্রেস থেকে রয়েছেন। আমি প্রথম প্রশ্নটা সুশান্ত বাবুর জন্যই রাখবো। এই যে চৌকিদার চোর কিংবা বাজেট নিয়ে কথা বলছে রাহুল গান্ধী, বলছে একেবারেই সবচাইতে এত বছরের ইতিহাসে সবচাইতে বাজে একটা বাজেট করা হয়েছে, এই বিষয়গুলো কেন বলা হচ্ছে যেখানে বিজেপি বলছে এটাই হচ্ছে সবচাইতে সেরা বাজেট? অর্থনীতিবিদরা বলছে এত বছরের মধ্যে 65 বছর বলুন 70 বছর বলুন স্বাধীনতার পর এটা সবচাইতে সেরা বাজেট। কি বলবেন? দেখুন, আজ থেকে 4 বছর 9 মাস পূর্বে এই দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে সরকার এই দেশের মানুষের সঙ্গে একটা মিথ্যাচার এবং জুমলাবাজি করেছে। আজ থেকে 4.5 বছর পূর্বে এই সরকার ক্ষমতায় আসার পূর্বে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিল দেশের প্রত্যেকটি গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে, বৎসরে 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে এবং দ্রব্যমূল্য হ্রাস হবে। এই 3টি কথার উপর ভিত্তি করেই কিন্তু সরকার এই দেশে ক্ষমতায় এসেছিল। 2014 লোকসভা নির্বাচনের পূর্বে মানুষ বলেছিল হর হর মোদি, ঘর ঘর মোদি। কিন্তু আজকে 4 বছর 9 মাসে এই দেশের মানুষ বলছে সরসর মোদি, দূর দূর মোদি। 2019 মানে মোদি ফিনিশ, সেটা দেশের মানুষ বলেছে, সেটা আমার কথা নয়। কিন্তু দেখুন আজকে দেশের অবস্থানটা কোন জায়গায়। দেশের অবস্থান এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে, এবং মোদিজি 4 বছর 9 মাসের সরকার একটি প্রকল্পের নাম বলতে পারবে না যে আমি এই দেশের মানুষের জন্য ঘোষণা করেছি। যেটা কংগ্রেস সরকার এই দেশের প্রত্যেকটি মানুষের জন্য ঘোষণা করে গিয়েছিল, যেমন নির্মল ভারত অভিযানের নাম পাল্টে স্বচ্ছ ভারত অভিযানের নাম দেওয়া হয়েছে। ইন্দিরা আবাস যোজনা ঘর, সেটা নাম পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নাম দেওয়া হয়েছে। মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, সিল্ক ইন্ডিয়া, যে সমস্ত কথা বলছে সেগুলি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীবজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই দেশের মধ্যে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার, নেট, ইন্টারনেট যুগ চালু করেছিল এবং তখন বিজেপিরা তীব্র বিরোধিতা করেছিল। এবং দেশের মধ্যে আজকে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, একটা অর্থনৈতিকভাবে দেশ আজকে দেউলিয়া হয়ে যাওয়ার পথে। তারা বলেছিল কংগ্রেস মুক্ত ভারত, আজকে দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে 5 রাজ্যের নির্বাচনে বিজেপি মুক্ত ভারত, মোদি মুক্ত ভারত গঠন করার একটা দেশের মানুষ ডাক দিয়েছে। আর মোদিজি ডাক দিয়েছিল কংগ্রেস মুক্ত ভারত গঠন করা। কিন্তু আজকে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে দেশের মধ্যে নোটবন্দি, ডিমনিটাইজেশন করে লক্ষ লক্ষ বেকারের যারা কর্মসংস্থান ছিল, কর্মসংস্থান তো দেওয়া দূরের কথা, উল্টো কর্মসংস্থান চলে যাচ্ছে মানুষের। 1,96,000 মতন লোক যাদের কর্মসংস্থান হারিয়েছে 2018 এবং 2019 অর্থবর্ষে, মানে এখন 19 শেষ হয়নি, মানে 2018-19 অর্থবর্ষর এখনও শেষ হয়নি। টোটাল এই বছর ভারত স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি বেকার যুবক কর্মসংস্থান থেকে দূরে গেছে এবং কর্মসংস্থান হারিয়েছে। দেশের বিভিন্ন ছোট শিল্প, মাঝারি শিল্প, তাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেশের অবস্থান এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, দেশের বর্তমান সরকার দেশের পুঁজিপতি 50 জনের জন্য শুধু 10,000 কোটি 30,000 কোটি ঋণ মুকুব করার একটা চিন্তা করছে, শুধু দেশের 50 জন ব্যক্তির জন্য।
কিন্তু এই দেশের যারা কৃষক, যারা শ্রমজীবী মানুষ, তাদের 7,000 টাকা বৎসরে একটা দেওয়ার তীব্র ঘোষণা করেছেন কিছুদিন পূর্বে বাজেটে। মানে 3 টাকা সামথিং, মানে একটা পরিবারের একজন ব্যক্তির জন্য সেটা মোদি সরকার একটা। কিন্তু যারা রিলায়েন্স কোম্পানির, আম্বানি গ্রুপ বলুন, যারা ধরুন ললিত মোদি, নীরব মোদি, আজকে তারা ব্যাংকের অর্থ লুট করে বিদেশ চলে গেছে। আর রিলায়েন্সকে আজকে 30,000 কোটি টাকা রাফেল যে বিমান, সেই বিমান কেনার ক্ষেত্রে তাকে একটা উপহার দেওয়া হয়েছে। আর দেশের শ্রমিক, কৃষক আজকে প্রতিনিয়ত আত্মহত্যা করছে। দেশের যুব সমাজ আজ অন্ধকারময় পরিস্থিতির দিকে যাচ্ছে। আজকে দেশের যুব সমাজের অবস্থানটা একটা করুণ হয়ে গেছে। তাই দেশ আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, দেশের মানুষ বিকল্প হিসাবে রাহুল গান্ধীকে চাইছে। অর্থনীতিবিদরা বলছে এটা সবচাইতে সেরা বাজেট। অর্থনৈতিকবিদরাই বলেছে এই বৎসরের সবচেয়ে, মোদিজির সরকারের এই বৎসর সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান হারিয়েছে। সেটা হয়তো আপনি দেখেছেন, গত কিছুদিন পূর্বে বলেছিল বিশ্বের যারা অর্থনৈতিকবিদ, তারা বলেছে, যারা বিশ্বের সমস্ত সংস্থাগুলি বলেছে। আজকে দেশের অবস্থান করুণ হয়ে গেছে। দেশ আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, মানুষ আজকে আওয়াজ করতে পারছে না। আরে মানুষের কথা ছেড়ে দিন না, যে মোদিজির সরকার, এই সরকারের যারা মন্ত্রিসভার মন্ত্রী, যারা এমপি, যেমন শত্রুঘ্ন সিনহা, তারপর আপনার যশবন্ত সিনহা, ওদের মতন ব্যক্তিরা আজকে মুখ খুলতে শুরু করেছে। ওরা আজকে বিদ্রোহ শুরু করেছে। আজকে এলকে আডবাণীর মতন লোকের সঙ্গে জুমলা করেছে, পার্টির সিনিয়র নেতৃত্বদের সাথে জুমলা করেছে। এবং আর এই দেশের মানুষের আবার নতুন করে সরকার যাতে একটা জুমলাবাজি করা যায়, তার জন্য একটা নতুন করে একটা চিন্তা ভাবনা শুরু করেছে। কিন্তু দেশের মানুষ তার যোগ্য জবাব দেবে। আগামী লোকসভা নির্বাচনে যে 2 মাস বাদে, ঘন্টা তো বেজে গেছে, আজকে আমাদের প্রিয় নেতা রাহুলজি ঘোষণা করেছেন, যেটা 2004 নির্বাচনের পূর্বে আমাদের মানে কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী নির্বাচনী ইস্তাহারে বলেছিল 2004 সালে যদি সরকার হয় তাহলে দেশের সমস্ত মানুষের জন্য 100 দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আজকে রাহুলজি ঘোষণা করেছেন গ্যারান্টি অ্যাক্ট, কর্মসংস্থানের ব্যবস্থা দেবে। 2014 লোকসভার পর যদি 2019-এর লোকসভার পর যদি কংগ্রেস এই দেশে রাহুলজির নেতৃত্বে সরকার হয়, 10 দিনের মধ্যে বলেছে সমস্ত কৃষক, বেকার, যুবক যারা ঋণ নিয়েছে তাদের ঋণ মকুব করবে, এবং যারা বেকার তাদের বেকার ভাতা চালু করবে, যাদের কর্মসংস্থান দিতেই হবে, যারা দীর্ঘদিন ধরে, তাদেরকে একটা গ্যারান্টি অ্যাক্ট যোজনা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেটা আপনি রাহুলজি ঘোষণা করেছেন। কালকেও গান্ধীনগর, আমি ভিকিদার কাছে আসবো। এই যে বলা হচ্ছে যে যদি 19-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস ফিরে আসে, আবার সেই 2014-তে চলে গিয়েছিল, আবার যদি 19-এ চলে আসে, তাহলে 10 দিনের মধ্যে কৃষক ঋণ মুকুব করে দেবে। কর্ণাটকের পর মধ্যপ্রদেশে জয় হাসিল হয়েছিল, সেখানেও যখন সরকার এসেছে তখন সেটা নিয়ে বিজেপি অনেকবার বলেছে কোথায় ঋণ মুকুব হয়েছে বা কত পার্সেন্টেজ করা হয়েছে, সেই তো আবার একই চিত্র চলছে। কি বলবেন এই কৃষি ঋণ মুকুব নিয়ে? দেখুন, স্বাধীনতার 70 বছর যাবত তার অধিকাংশ সময় ভারতবর্ষের একটা দীর্ঘকাল কংগ্রেস সরকার ছিল, যারা বলেছিল যে গরিবই হাটাও, যারা নাড়া দিয়েছিল, তাদের রাজত্বে গরিবরা আরও বেশি গরিব হয়েছে। কৃষকদের অবস্থা শোচনীয় ছিল। আর বিশেষ করে কৃষকদের ঋণ মুকুব করে এই দেশের যারা মানে অর্থনীতির প্রায় 70% কৃষির উপর নির্ভরশীল, ঋণ মুকুব করে নিশ্চয়ই কোনোভাবেই দেশের কৃষকদের কোনোভাবে ভালো করা যায় না। তার জন্য কৃষকদের ফসল যেন বাড়ে, কৃষকদের ভালো যেন তাদের বীজ দেওয়া যায়, একটা প্রকল্প, এটার জন্য মোদিজি বিগত 5 বছর কাজ করেছেন। শুধুমাত্র ঋণ মুকুব করে কোনোভাবেই কোনো সমাধান করা যায় না। নির্বাচনী মানে একটা গিমিক হতে পারে, কিন্তু কৃষকদের প্রকৃত যে উন্নয়নের জন্য তার কোনোভাবেই সমাধান সেটা হতে পারে না। ঘটনাটা হচ্ছে স্বাধীনতা 70 বছরের অধিকাংশ সময় কংগ্রেস সরকার ছিল দিল্লিতে।
তাদের আমলে যদি নিশ্চয়ই দেশের জন্যে বিভিন্ন সময় ওনারা ঋণ মুকুবের কথা বলেছেন বা ঋণ মুকুব করার চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে দেশের কৃষকদের কি সত্যি ভালো হয়েছে ঋণ মুকুবের মাধ্যমে? সেটা কিন্তু হয়নি। কৃষকদের অবস্থা যেরকম ছিল সেই ত্রিমিরেই রয়ে গেছে। তাই বিগত প্রায় 5 বছরের যে মোদিজির নেতৃত্বের সরকার, এই সরকার শুধুমাত্র গরিব অংশের মানুষের কথা চিন্তা করেনি, কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, কৃষকদের যেই উৎপাদিত মূল্য তা যেন ডাবল, যেই টাকা খরচ হয় তার থেকে ডাবল যেন হয়, ডাবল যেন সেই উৎপাদিত মূল্য সে পায়, তার জন্য মোদিজি সরকার কাজ করছে। এবং এই রাজ্য এবারে বাজেটে কৃষক সম্মান বিধি যোজনাতে 55,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা যুগান্তকারী। এটা ভারতবর্ষের ইতিহাসে কৃষকদের সামনে রেখে, কৃষকদের জন্য এই ধরনের কোনো যুগান্তকারী সিদ্ধান্ত পূর্বের কোনো সরকার নিতে পারেনি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন। শুধুমাত্র কৃষকদের জন্য নয়, যারা অসংগঠিত শ্রমিক, যাদের কথা কোনোদিন কোনো সরকার ভাবেনি, তাদেরকে আপনার মানে বিভিন্নভাবে তাদেরকে পেনশন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। এই যে শুধুমাত্র একটা সেকশন অফ পিপলের জন্য নয়, আমার সরকার সবকা সাথ সবকা বিকাশ যে নারা দিয়েছিল 2014 সালে, তার ফলে পরে এই 5 বছরে প্রত্যেকটি বাজেটে বলুন, প্রত্যেকটি কার্যপ্রণালীর মাধ্যমে এই সরকার, দিল্লির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গরিব অংশের মানুষের জন্য, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, মধ্যবিত্তদের জন্য, যেটা 5 লক্ষ টাকা পর্যন্ত যেই আয়যোগ্য কর, সেটাকে মানে কর মুকুব করে দিয়েছেন। এই ধরনের যে সিদ্ধান্তগুলো যেই বাজেটে নেওয়া হয়েছে, এটা ভারতবর্ষের স্বাধীনতার পরে যতগুলো বাজেট হয়েছে তার মধ্যে সবচেয়ে যুগান্তকারী এবং মানুষের স্বার্থের একটি বাজেট নরেন্দ্র মোদীজি এবং ওনার মন্ত্রিসভা গত কিছুদিন আগে সেটা ভারতের মানুষের সামনে তুলে ধরেছে। ঘটনাটা হচ্ছে বিগত 5 বছরে মানুষের আস্থা, জনগণের বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর রয়েছে। এবং এর জন্যেই আপনারা দেখবেন আজকে নির্বাচনের আগে যেখানেই মোদীজি যাচ্ছেন সেখানে মানুষ বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এবং আমাদের কোনো দ্বিধা নেই যে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টো আসন তো আমরা জিতবই, তার সঙ্গে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসবে মানুষের সমর্থনে, বেকারের সমর্থনে, কর্মচারীদের সমর্থনে, খেটে খাওয়া কৃষকদের সমর্থনে, সমস্ত অংশের মানুষের যেই 5 বছরে যে কাজ মানুষের জন্য করেছেন তার ফলশ্রুতিতে মানুষ তার মানে অভিজ্ঞতার মাধ্যমে নরেন্দ্র মোদীজিকে আবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসাবেন। এবং বিশেষ করে বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতি সেখানে উঠে আসতো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তেন। বিগত 5 বছরে কেউ নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলে বলতে পারবে যে একটি দুর্নীতি হয়েছে? আমি বলবো, আপনি তো সব জুমলাবাজি বলছেন এবং বিকি বাবু। আমি আপনাকে ইন্টারাপ্ট করে, প্লিজ আমাকে ইন্টারাপ্ট করবেন না, আমি বলার পরে আপনি বলবেন। না না না, আপনি জুমলাবাজি করছেন কেন তাহলে? এই রাজ্যের মানুষ দেখছে তো আপনাকে। ইন্টারাপ্ট মি, আপনি আপনার কথা বলার সময় আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, আমাকেও বলার সুযোগ দেবেন আমি মনে করি। ঘটনাটা হচ্ছে বিগত 5 বছরে কোনো দুর্নীতি হয়নি এবং এর জন্যই বর্তমানে আপনি দেখবেন আজকে যারা মহাজোটের কথা বলছে, কারোর কোনো নেতৃত্ব, ওই মানে দলগুলোর কোনো নেতৃত্ব কোনো সময় জেলে ছিল বা বর্তমানে রয়েছে বা আগামী দিনে জেলে যাবে। এবং এর জন্যেই আজকে ওই সকল সমস্ত দুর্নীতিবাজ নেতৃত্বরা এবং ওই দলগুলো আজকে এক ছাতার তলে এসছে, কারণ ওনারা ভালো করে বুঝতে পারছেন যে একদিকে নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদীর বিগত 5 বছরে সরকারের সময় কোনো দুর্নীতির অভিযোগ কোনো মন্ত্রীর বিরুদ্ধে, কোনো নেতৃত্বের বিরুদ্ধে উঠাতে পারেনি, এবং যে রাফেলের কথা বলছে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে রাফেলের মধ্যে কোনো দুর্নীতি হয়নি, কিন্তু তারপরেও মানুষের সামনে মানুষকে ভুল বোঝানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে। মানুষ ভালো করে জানে, মানুষ বিগত 5 বছরের নিজের অভিজ্ঞতার মাধ্যমে দেশের মানুষ ঠিক করবে আগামী লোকসভা নির্বাচনে কাদের ক্ষমতায় মানে রাখা যায় এবং কাদের ক্ষমতায় রাখলে দেশ সুরক্ষিত থাকবে, দেশের মানুষ সুরক্ষিত থাকবে, অর্থনীতি সমৃদ্ধ হবে, দেশ এগিয়ে যাবে। এবং তার জন্যই নরেন্দ্র মোদীর কোনো বিকল্প বর্তমান ভারতবর্ষে নেই, এটা আমি বলতে পারি। একেবারে। আমি এবার সুশান্তদার কাছে যাব। বলছি, আমি আজকের আলোচনায় যেহেতু জোট রাজনীতি রয়েছে, না না আমি শুনুন, বিকি বাবু যে বলেছে বিগত 5 বছরে এই দেশের মোদিজির সরকার
যে সরকার আসার পর সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে। এই দেশের মধ্যে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে, কৃষকদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করা হয়েছে। এবং এই বিজেপি সরকারের শাসনেই এই দেশের মধ্যে আজকে যুবকরা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের কোনো কাজ নেই। কৃষক এবং আজকের আজকে এবারের সরকার- বাজেটটা তো পুরো কৃষক না, না, মুখী শুনুন বাজেট। শুনুন, দেশের যারা পুঁজিপতি ললিত মোদি, নীরব মোদি এবং যে আপনার রিলায়েন্স কোম্পানি, তাদের ঋণ মুকুব করা হচ্ছে 10,000 কোটি, 30,000 কোটি, 35,000 কোটি বড় বড় পুঁজিপতিদের। আর যারা কৃষক তাদের ঋণ মুকুব করতে মোদিজির মানে ব্যথা হয়। আজকে তাদের কোটি কোটি টাকা মুকুব করে দেওয়া হচ্ছে সাবসিডি দিয়ে বিভিন্নভাবে। আজকে দেশের মানুষ তার বুঝেছে। আর মোদিজির রাজত্বকালে বিকিবাবু বলেছে কোনো ঘোটালা হয়নি, সবচেয়ে বড় ঘোটালা রাফেল ঘোটালা হয়েছে, যেটা ইউপিএ সরকারের রাজত্বকালে 526 কোটি টাকার যে বিমান খরিদ করা হয়েছিল সেটা 1672 কোটি টাকা দিয়ে কেন কেনা হয়েছে আজ পর্যন্ত জবাব দিতে পারেনি। আর যাকে বিমান বানানোর জন্য দেওয়া হয়েছে, কংগ্রেস ইউপিএ কাকে দেওয়া হয়েছিল? ফ্রান্সকে দেওয়া হয়েছিল। ফ্রান্সের একটি সংস্থা যাকে ইন্ডিয়া গভর্নমেন্টের যেটা হিন্দুস্তান সংস্থা, ওই সংস্থাকে দেওয়া হয়েছিল। আর যে সংস্থা একটা সাইকেল বানায়নি কোনোদিন, তাকে রাফেল বানানোর মতন একটা কাজ দেওয়া হয়েছে। কেন? মোদিজি নিজে একটা বিমানে গিয়েছে আর ছোট বিমানে গিয়েছে রিলায়েন্স কোম্পানির মালিক, ওই জায়গায় গিয়ে তাদের সঙ্গে চুক্তি পরামর্শ হয়ে 30,000 কোটি টাকা ওকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী সীতারাম, উনি বলেছেন যে আমি এই রাফেলের ব্যাপারে জানি না, ওনার মন্ত্রিসভার মন্ত্রীরা বলেছেন। আজকে সবচেয়ে বড় ঘোটালা হয়েছে ডিমনিটাইজেশনে, যে মায়েরা কিছু অর্থ সঞ্চয় করে তাদের পরিবারে রেখেছিল, মোদিজি অর্থনীতিবিদরা বলছে ডিমনিটাইজেশনের ইম্প্যাক্টটা এই বছরের এবারের বাজেটে পড়েছে এবং খুব সুফল এসেছে এটা। আমি আপনাকে বলছি, ডিমনিটাইজেশন করে দেশের সমস্ত চুর যারা ছিল, যে সমস্ত, তাদেরকে হোয়াইট বানিয়ে দিয়েছে। মোদিজি কি করেছে? বলেছে 500,000 টাকা নোট আমার পছন্দ হচ্ছে না, এটা এগুলি বড় বড়, কারণ যাদের কাছে বেশি অর্থ 2 নম্বরই মাল আছে তাদেরকে 2,000 টাকা ছোট করে নোট বানিয়ে দিয়েছে, যাকে ওই সমস্ত 2 নম্বরই কালো ধন যাদের কাছে আছে তাদের টাকাগুলি হোয়াইট করে দেওয়া হয়েছে। আপনি দেখুন, 50,000 টাকা দিয়ে 3 বছরে 80 কোটি টাকা বানিয়ে নিয়েছে ওই যে মোটা ভাই, যাকে আমরা বিল্লা ভাই বলি, মোটা ভাই বলি, সে বানিয়ে নিয়েছে। রঙ্গা বিল্লা মিলে আজকে দেশটাকে লুটে নিয়েছে। আজকে দেশের মধ্যে সবচেয়ে বড় ঘোটালা হয়েছে এই ডিমনিটাইজেশনে। তারপর এই ডিমনিটাইজেশনে আপনি বলুন, এই দেশের কোনো ধনী ব্যক্তি লাইনে গিয়ে দাঁড়িয়েছে বা কোনো ধনী ব্যক্তি মরেছে? আজকে দেশের গরিব মানুষ মরেছে। আজকে দেশের গরিব কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আজকে দেশের মধ্যে এই ডিমনিটাইজেশন করে মোদিজি শুধু ক্ষমতার লোভে আজকে বিভিন্ন রাজ্যে 2টি সিট পেয়ে, কোনো সিট না পেয়েও সরকার করার একটা সরকার করছে ঘোড়া কেনা বেচার মাধ্যমে। আজকে দেশের অবস্থানটা কোন জায়গায়? আজকে দেশের মানুষ তা বুঝে গেছে। এভাবে তো চলা যায় না। বলেছিল কংগ্রেস মুক্ত ভারত, মানে দেশের কংগ্রেসের যখন খতম করার চিন্তা হয় তখন দেশ একটা খতম হওয়ার চিন্তা হয়। আজকে আপনি বলুন, কংগ্রেস সরকার রাজত্বকালে বিশ্ব যখন মন্দা ছিল, যখন দেশের প্রধানমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, তখন এই দেশের গরিব গ্রামীণ এলাকার মানুষকে 100 দিনের কর্মসংস্থান দেওয়া হয়েছিল। আর সেই 100 দিনের কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষ স্বনির্ভর ছিল। আজকে এই দেশে বিজেপি সরকার আসার পর সেই কাজ বন্ধ। কোনো জায়গায় 10 দিন হচ্ছে, কোনো জায়গায় কাজ নেই। বিজেপি সরকারের আমলে 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে ভারত। আপনাকে কে বলেছে? সেন্সেক্স বলছে। সেন্সেক্স, আপনার বিভিন্ন সংস্থা বলছে দেশ খতম হয়ে গেছে। আপনি দেখুন না, আপনি বিভিন্ন সংস্থা বলেছে দেশের ব্যাংকগুলির অর্থ লুটে নিয়ে গেছে, তারা বাইরে চলে গেছে। বিজয় মালিয়ার মতন লোক দেশের অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে দিয়ে। আজকে সেই সমস্ত বিজেপির নেতৃত্ব, যারা বড় বড় নেতৃত্বরা তাদের সঙ্গে যুক্ত, আজকে তারা দেশের একটা গণতন্ত্রের উপর আঘাত আনছে। দেশের শুনুন, দেশের যারা যে বিচার মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টে যায়, আজকে সেই বিচারপতিরা রাস্তায় এসে বলছে, 4 জন বিচারপতি, আমরা আপনাদের কাছে বিচার চাই। দেশের
যারা যে সমস্ত সংস্থা, সুপ্রিম কোর্ট সেই সংস্থা, দেশের যে সংস্থা সিবিআই, তাদের উপর আঘাত করা হচ্ছে। আজকে দেশের অবস্থান কোন জায়গায়? দেশকে আজকে একটা কুলুষিত করে, দেশকে একটা দুর্বল করার একটা যে চক্রান্ত পেছন থেকে শুরু হয়েছে, আজকে শুধু রাম নাম, জাতপাত, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ, একটা জাতি উপজাতির মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করা, এই সমস্ত বেশি দিন চলা যায় না। দেশের মানুষ সে আর প্রকৃত জবাব দেবে। আপনি দেখুন না, 19-এর সেন্ট্রালে কে সরকার করে? রাহুলজির নেতৃত্বে সরকার হচ্ছে, এবং নরেন্দ্র মোদী এবং মোটা ভাই বুঝে গেছে। উনি বলেছেন কিছুদিন আগে, হেরে গেছেন যে বোঝা যায়, কারণ আমরা সবাই বিভিন্ন জায়গায় যাই। যখন 2014 পূর্বে গিয়েছিলাম, তখন বিভিন্ন জায়গায় শুনেছি যে কংগ্রেস সরকার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে শুনছি যে বিজেপি খতম, মোদিজিকে দিয়ে হবে না। একটা মানুষের যে একটা জুমলাবাজির একটা শেষ পর্যায়ে চলে গেছে। মানুষকে যখন বলে সেই কাজটা অন্তত পক্ষে, আরে 50% না পারো 20% করে দেখাও না। কয়জন বেকারের চাকরি হয়েছে? মেনে নিলাম, এবার বিরোধী পক্ষের মুখ খেয়ে হবে। আমাদের প্রিয় নেতা রাহুলজি প্রধানমন্ত্রী হচ্ছে, আপনি দেখুন। কংগ্রেস একাই ম্যাজিক ফিগারে যাচ্ছে, আপনি দেখুন না। রাজস্থান, দরকার নেই বাকি দলগুলোর সঙ্গে। শুনুন, সেটা আমার বলার দরকার নেই, সেটা আমাদের হাইকমান্ডের ব্যাপার। আমি রাজ্য যুব কংগ্রেস সভাপতি, কিন্তু আমি এত বড় লিডার হইনি। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে কংগ্রেসকে মানুষ বিশ্বাস করে। যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আপনারা দেখেছেন। তেলেঙ্গানাতে তো আমাদের জোট হয়েছিল, সেখানে আমরা কিন্তু সরকার করতে পারিনি। কংগ্রেস যেখানে জোট করেনি সেই জায়গায় কিন্তু সরকার হয়েছে, আপনি দেখবেন। কর্ণাটকে তো জোট হয়েছে, এর জন্যই তো কর্ণাটকে তো আমরা জোট পরে আমরা সরকার গড়ার জন্য আমরা করেছি। হারার পরে না, হারার পরে হারতেই পারে সরকার। হারার পরে আমরা তো কংগ্রেস তো আর দুইটা সিট নিয়ে আর একটা সিট নিয়ে তো সরকার যায় না। যারা সরকার ছিল তারা আরে সরকার তো পরে অনেক বছর সরকারে ছিল, ক্ষমতায় গেছে। আরে একটা সরকার সরকার পরিবর্তন হতেই পারে। সরকার যারা সাপে নেমে ছিল, আমরা কংগ্রেস দল ক্ষমতায় থাকার জন্য তারা আবার স্বার্থে দেশ এবং মানুষের স্বার্থে ক্ষমতার বাইরে থাকতে পারে। মণিপুরে 28খানা সিট পেয়ে আমরা ক্ষমতায় সরকার করতে পারিনি, ওই নোটবন্দি করে ঘোড়া কেনা বেচার মাধ্যমে সরকার করেছে। মেঘালয় 2খানা সিট পেয়ে সরকার করেছে, গোয়াতে সরকার করেছে, অরুণাচলে একটু সিট নেই সরকার করেছে। সেটা দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখছে না। গণতান্ত্রিক উপায়ে করেছে, গণতান্ত্রিক উপায়ে ভুলুণ্ঠিত করে সিবিআই ইডি দিয়ে সমস্ত তো কিছু অভিযোগ থাকলে সুপ্রিম কোর্টে যান। আজকে সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে করা না। শুনুন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে রাস্তায় এসেছে বিচারের জন্য। এটা অভিসন্ধিমূলক। আজকে সুপ্রিম কোর্টের একটা সিবিআই ডাইরেক্টরকে, আর মোদিজি বুঝতে পারি না রাত্রি হলে কি হয়। উনি মোহাম্মদ বিন তুগলক হয়ে গেছেন। রাত্রি হঠাৎ 8 ঘটিকায় মনে পড়ে এই 500 এবং 1000 টাকা নোট আমার ভালো লাগে না, বদল দিতে হবে। রাত্রি 2টোর সময় মনে পড়ে সিবিআই ডাইরেক্টরকে সরিয়ে দিতে হবে। মানে রাত্রি যত ঘটনাই হচ্ছে রাত্রিবেলা ওনার মনে হয়, সেটা দেশের মানুষ দেখেছে। আর আগামী দিন তার যোগ্য জবাব দেবে মানুষ জানে। দেখুন না 50-এর উপরে উঠতে পারে কিনা। মোদিজি নিজেই হেরে যাচ্ছে, দেখুন কংগ্রেস একা ক্ষমতায় আসছে কিনা দেখুন। একটা প্রশ্ন থাকবে, যদি জোট হয় 31% ভোট পেয়েছিল, 31% ধরে নিলাম, সেই যদি জোট হয়, যদি জোট কংগ্রেস ধরলাম, কংগ্রেস যেটা সুশান্ত দা বলছে কংগ্রেস একাই লড়তে পারবে, আমি ধরে নিলাম কংগ্রেস 19-এর ধরে নিলাম, যেটা সুশান্ত দা বলছে তার ভিত্তিতে আমি একটা কথা প্রশ্ন করবো, কিন্তু তার আগে আমার প্রশ্নটা আমি সেরে নিই। ধরে নিলাম কংগ্রেস 2019-এ একা আসতে পারলো না, তাকে দরকার হলো তৃণমূল কংগ্রেসের সাহায্য নিতে হচ্ছে, মায়াবতীকে নিতে হচ্ছে, সঙ্গে অখিলেশকে নিতে হচ্ছে। তখন এতগুলো যখন ফিগার সামনে চলে আসবে, যখন আর কিছুদিন পরে যদি এই জিনিসটা দেখা যায়, তখন কি রকম বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে? দেখুন, কংগ্রেস যদি শক্তিশালী হতো তাহলে তো অন্য রাজনৈতিক দলগুলো কংগ্রেসের সঙ্গে জোট করতে আগ্রহী থাকতো। আজকে কংগ্রেসকে কেউ পাত্তাই দিচ্ছে না, এবং এর জন্য কংগ্রেসকে বাইরে রেখে আজকে ইউপির মতো একটা বড় স্টেটের মধ্যে সেখানে মায়াবতী এবং অখিলেশ মিলে জোট করে নিল। কংগ্রেসকে পাত্তাই দেয়নি। আর এখনই বলছেন কংগ্রেসকে পাত্তা দেয়নি। আমি তো কংগ্রেসকে পাত্তা দেবে কেন? কংগ্রেস তো একাই সরকার করবে। বর্তমান সময়ে আজকে যারা ক্ষমতা ছাড়া যারা থাকতে পারে না,
যেমনটা বর্তমান সময়ে সিপিএম এই রাজ্যের মধ্যে ক্ষমতায় আসার জন্য আজকে মাধববাড়ির মতো এরকম ঘটনা ঘটায়, জাতীয় উপজাতির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, সেইভাবেই আজকে দিল্লিতে বিগত 4.5 বছর থেকে একটু বেশি সময় হলো দিল্লিতে ক্ষমতা হারানোর পরে কংগ্রেস আজকে দিশাহারা হয়ে গেছে। এই রাজ্যের মানুষের কথা কিন্তু চিন্তা করেনি। যারা 25 বছর সিপিএম এর সঙ্গে লড়াই করেছিল, আজকে ওই সিপিএম এর সঙ্গেই পশ্চিম বাংলায় কংগ্রেস এবং সিপিএম এর জোট হয়েছিল। এই ত্রিপুরার মানুষের কথা কিন্তু চিন্তা করেনি। মানুষের এই ত্রিপুরায় কংগ্রেস করতে গিয়ে নিজের রক্ত দিয়েছে, নিজের জান বাজি রেখেছে, নিজের প্রাণ দিয়েছে, তারপরও কিন্তু এই রাজ্যের মানুষের কংগ্রেসদের যারা কংগ্রেস করেন তাদের কথা চিন্তা করেননি। নিশ্চয়ই করতাম, কিন্তু আমি কংগ্রেসের জন্য রক্ত ঝরিয়েছি, কিন্তু ওই কংগ্রেসের জন্য নয় যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে আতাত করে, যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে আতাত করে, ওই কংগ্রেসের সঙ্গে আমি নেই। আমার যারা নেতৃত্ব তারা নেই, কংগ্রেসের সঙ্গে নেই। সিপিএম এর সঙ্গে যাদের মাখামাখি, সিপিএম এর সঙ্গে যারা মাখামাখি, সিপিএম এর সঙ্গে প্রকৃত লড়াইটা তো আমরা করেছি। সিপিএম এর সঙ্গে যাদের মাখামাখি ওই দলের সঙ্গে আমরা নেই। প্রথম ইউপিএ যখন সরকার হয় তখন আপনি এই রাজ্যে কিন্তু নিশ্চয়ই ছিলাম, লড়াই করেছি সিপিএম এর সঙ্গে। সিপিএম এর সঙ্গে মিতালিতে আমরা নেই। আপনি যখন মিতালি কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে নেই। সেন্ট্রালের সরকার, আর সেন্ট্রালের সরকার তো 2014 সালে, সেন্ট্রালের সরকার তো 2014 সালে চলে গেছে। কংগ্রেস দুর্বল হয়ে যাবে। পশ্চিম বাংলায় তো জোট হয়েছে 2016 সালে। আরে যখন পশ্চিম বাংলা জোটের পরে আমরা বেরিয়ে গেছি। বিকি বাবু, আপনার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, ঘটনাটা হচ্ছে যারা ত্রিপুরার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস দল, ওই দলের সঙ্গে আমরা ছিলাম না। 77 ও খারাপ হয়েছিল। কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না। আরে শুনুন না, আপনি বাদ করছো। আজকে তো এই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, কংগ্রেস নেই। ভারতবর্ষের মধ্যে আজকে 44 খানা সিট পেয়েছিল গত লোকসভা নির্বাচনে। এইবার নির্বাচনে দেখুন না কংগ্রেসের অবস্থা কি হয়। শুনুন, কংগ্রেস তো আজকে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সুযোগ দিয়েছে। আপনি শুনুন, আপনি মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বলবেন না, কারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। শুনুন, আপনারা ক্ষমতার লোভী, যখন যেদিকে ক্ষমতা দেখেন ক্ষমতার লোভী কারা যাবেন, কারণ সিপিএম এর সঙ্গে যারা যাবেন আমি আপনাকে বলে দিচ্ছি। আমি বলছি না, আপনি আমাকে ইন্টারাপ্ট করতে পারেন না তো। আমি শুনতে হবে, আমার তো এখন তো বলার কথা আমার। আপনি একেবারে আপনি গলা নামিয়ে কথা বলুন, আপনি গলা নামিয়ে কথা বলুন। সিপিএম এর সঙ্গে মিতালি করবেন আর স্টুডিওতে বসে মিতালি, সিপিএম এর সঙ্গে যারা মিতালি করে স্টুডিওতে বসে যারা বড় বড় কথা বলে, ওই সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসকে ছেড়ে তো বেরিয়ে আসতে পারলেন না। কোনদিন ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সঙ্গে জোট করেনি, এবং কংগ্রেস সিপিএম এর সঙ্গে মিতালি করেছে, ওই কংগ্রেসের মধ্যে থেকে গেছেন ক্ষমতার জন্য। কংগ্রেসের জন্য রক্তটা আমরা দিয়েছি, আমরা লড়াই করেছি, কিন্তু যখন সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় তখন আমরা নেই। ক্ষমতার লোভী কারা ভারতবর্ষের মানুষ ভালো করে জানে। আমরা সিপিএম এর সঙ্গে আপনারাও করেছেন, আমি বলবো না আপনি করেননি, আপনি করেছি, কিন্তু সিপিএম এর সঙ্গে যখন মাখামাখি ওই জায়গায় আমরা নেই, ওই কংগ্রেসের সঙ্গে আমরা নেই। কিছু বুঝতে পারবে না। সেন্ট্রালের সরকার চলে যায়, সেন্ট্রাল সরকার দিয়ে ত্রিপুরা গিয়ে, সেন্ট্রালের সরকার গিয়ে ত্রিপুরা গিয়ে কিছুই শুনতে পারবে না। দর্শক বন্ধুরা কিছুই শুনতে পারবে না, দুজন একসঙ্গে কথা বললে একটু আস্তে। যেটা আমি বলছিলাম যে আমার কথা বলার সময় ছিল, ঘটনাটা হচ্ছে আজকে গত নির্বাচনে যখন কংগ্রেস হেরেছে, তারপর কংগ্রেস দিশেহারা। আচ্ছা, যেইভাবেই হোক ক্ষমতায় চাই, এবং এর জন্যই আজকে দুর্নীতিবাজ প্রত্যেকটি রাজনৈতিক দল, মায়াবতী বলুন, অখিলেশের দল বলুন, আজকে লালু প্রসাদের দল বলুন, আজকে ডিএমকে বলুন, আজকে এই ধরনের যেই দুর্নীতিবাজ দলগুলো রয়েছে, এই দলগুলোর সঙ্গে আজকে ওনারা নির্বাচনে আতাতে যাচ্ছেন। কারণটা হচ্ছে কংগ্রেসকে আজকে দিশেহারা। আজকে কংগ্রেসের ভারতবর্ষের মধ্যে কেমন আপনি স্বপ্ন দেখুন, আপনি স্বপ্ন দেখুন, আরে আপনি স্বপ্ন দেখুন, সরকার আসে আবার এই স্বপ্নটা আপনি দেখতে থাকুন। সেটা 19 স্বপ্নটা আপনি দেখুন,
নির্বাচনের পরে রাজ্যের আমরা মানুষ দেখতে বলুন। পাবো, 19-এর লোকসভা নির্বাচনের পরে ফলাফল ঘোষণার পরে আমরা এটা দেখতে পারবো কে ক্ষমতায় ফিরেছে। এবার আমরা একটু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসি। পশ্চিমবঙ্গে আর গতকাল 19-এ তো বিজেপি সরকার থাকবে না, সব পালিয়ে যাবে। ওই যে 18 থেকে আমার কাজ প্রশ্ন- গেলে 18 হয়, আচ্ছা, ওই আমি একটু বলি, 12 চলে যাবে আমি একটু দিল্লিতে। বলি, এই সুশান্ত বাবুই 2018 সালের নির্বাচনের আগে যখন টক শো হতো আমরা দেখতাম উনি প্রত্যেকটি টক শোতে গিয়ে বলতেন বিজেপি শূন্য পাবে। বিজেপি ওনার যে কথা ছিল বিজেপি শূন্য পায়নি, বিজেপি 36খানা সিট নিয়ে এবং তার জোট সঙ্গে 8খানা সিট নিয়ে 44খানা সিট নিয়ে বিজেপি সরকার করেছে। এবং এটা দেখবেন শুনুন। লোকসভা যখন নির্বাচন হবে তখন আমরা বলেছি 300 পার, আপকি পার 300 পার মোদিজির নেতৃত্বে। শুধু তো 300 পারই হবে না, আমরা 300কে ছাপিয়ে গিয়ে শুনুন। একক সংখ্যাগরিষ্ঠ সরকার বিজেপি করবে এবং সেই বিশ্বাস ভারতবর্ষের মানুষের কাছে আমাদের রয়েছে। আমি কারণ বলছি, মোদিজি বিজেপির ভোটে বিগত সরকার 5 হয়নি, বছরে কংগ্রেসের ভোটে সরকার মোদিজি হয়নি। গত 5 বছরে কংগ্রেসের ভোটে নির্বাচনে সরকার 1.5% গেল কেন? আরে 1.5% কংগ্রেস হবে না। কারণ প্রশ্ন। এই রাজ্যের মানুষের সঙ্গে আমি কংগ্রেস দীর্ঘ- বিশ্বাসঘাতকতা করেছে। আমি দীর্ঘ 25 এই রাজ্যের মানুষের সঙ্গে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে, দালালি করেছে এবং এর জন্যই এই রাজ্যের মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা 1.5%, আপনারা 42% থেকে 1.5%-এ চলে গেছেন। মানুষ সবচেয়ে বড় বিচারক এবং এর জন্যই গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যের মধ্যে মানুষ দেখিয়ে দিয়েছে তাদেরকে ক্ষমতায় চাই আর কারা সিপিএম এর সঙ্গে জোট করে, যারা সিপিএম এর সঙ্গে মিতালি করে ওই কংগ্রেসের সঙ্গে কোনোভাবে ত্রিপুরা রাজ্যের বাম বিরোধী মানুষ তারা নেই, তারা থাকবেও না এবং আগামী লোকসভায়ও আপনারা দেখবেন কিছু শুনতে পারবে না। CPM এবং দর্শক কংগ্রেসের বন্ধুরা, জামানত আমার বাজেয়াপ্ত প্রশ্নটা হয়ে আমার শুধু প্রশ্নটা CPI, আমার BJP প্রশ্নটা হবে, আমার সরকার প্রশ্নটা হবে, আমার BJP প্রশ্নটা কিন্তু আরে শোনা হলো না। BJP মানে আজকের যে আলোচনায় ছিলাম আমরা জাতীয় রাজনীতি, আসন্ন লোকসভা নির্বাচন এবং জোট রাজনীতি নিয়ে। আমি এবারের প্রশ্নটা রাখবো সুশান্ত দার কাছে। সুশান্ত দা, এবার একটা ছোট্ট প্রশ্ন তোমার জন্য এবং ভিকিদার জন্য থাকবে, দুজনের জন্য এই প্রশ্নটা। আমি আগে সুশান্ত দার কাছ থেকে শুনবো। কলকাতার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি একটু ঢুকছি। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় কলকাতা পশ্চিমবঙ্গের যে পুলিশ বিভাগ রয়েছে সেখানকার যে কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ সিবিআইয়ের যে দুটো জায়গা রয়েছে, দুটো সেখানকার অফিস রয়েছে, সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস, বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশ সেখানে ঘেরাও দিয়ে ফেলেছে সেখানকার যে অফিসগুলো রয়েছে সিবিআইয়ের। এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই যেখানকার যে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হতে পারে। এবং মমতা ব্যানার্জি বলছে 19-এর লোকসভা নির্বাচন যতই আসন্ন হচ্ছে, যতই কাছে আসছে, মমতা ব্যানার্জি বলছে বিজেপি নাকি সিবিআইয়ের রাজনীতি করে সিবিআই দিয়ে রাজনীতি করতে চাইছে। এই ব্যাপারে শুনুন। সেটা তো পুরনো কথা নয়, কারণ এই দেশের মধ্যে মোদিজি আসার পর দেশের যে দেশ রক্ষার যে সমস্ত সংস্থাগুলি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এই সমস্ত সংস্থা দিয়ে মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। তার জ্যান্ত উদাহরণ মুকুল রায় সিবিআই ধরেছিল, বিজেপি হওয়ার পর মুকুল রায়কে ছেড়ে দেওয়া হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা সিবিআই অ্যারেস্ট করবে, বিজেপি হওয়ার পর শেষ হয়ে গেছে। এমন সারা ভারতবর্ষে অনেক উদাহরণ আছে। কিন্তু আমি একটা অন্য রাজনৈতিক দল করি, কংগ্রেস, কিন্তু আমি মমতা ব্যানার্জিকে এর জন্য সম্মান করি। আপনি মমতা ব্যানার্জির যে তৃণমূল দলটা, ওর দলের অনেক মন্ত্রী নেতার উপর অনেক অত্যাচার হয়েছে, সিবিআই ধরেছে, কিন্তু লাস্ট অব্দি প্রমাণও হয়নি। কিন্তু মদন মিত্র যেমন জেলে 2 বছর 1.5 বছর মতন রেখেছিল, শেষে কিন্তু প্রমাণ হয়নি। কিন্তু শুনুন, এটা পুরোপুরি রাজনীতি সিবিআইকে দিয়ে। যে সিবিআই ডাইরেক্টর যখন রাফেলের ফাইলটা নিয়েছিল তখন তাকে রাত 2টোর সময় বহিষ্কার করে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট ওকে আবার পুনরায় বসানোর জন্য নোটিশ দিয়েছে, কিন্তু দেয়নি আজ পর্যন্ত। অন্য আরেকজনকে বসিয়ে রেখে আজকে পশ্চিম বাংলায় এসে এটা কিন্তু পুরো রাজনীতি। আজকে মমতা ব্যানার্জির ওই জায়গায় শক্ত একটা কমিউনিস্টের মতন দলকে মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত করেছে। তার জন্য আমি মমতা ব্যানার্জিকে সম্মান করি। গত নির্বাচনে যখন মমতা ব্যানার্জিকে আপনারা হারানোর জন্য কংগ্রেস এবং সিপিএম জোট, শুনুন, দেশীয় রাজনীতি
না না না, আমি বলছি আপনাকে, সেই প্রশ্নটা না না না, আমরা আমি বলছি শুনুন, সেটা বলুন। আমি বলছি আপনি শুনুন, আমি প্রকৃতপক্ষে বাম বিরোধী লোক, আমি কমিউনিস্টকে পছন্দ করি না, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং না না কংগ্রেস এবং সিপিএম জোট হয়েছে সেটা অস্বীকার করব না, কত টুইট করেছেন কিন্তু সারদার বিরুদ্ধে মমতা ব্যানার্জিও তো ক্ষমতায় যখন এসেছিল তখন সিপিএম কে যখন সরিয়েছিল তখন পি চিদাম্বরম সহ সোনিয়া গান্ধী সহ কত সহায়তা করেছিল সেটা আপনার জানা আছে, কিভাবে সিপিএম কে সরিয়েছে। কিন্তু ওই মমতা ব্যানার্জি ক্ষমতা যখন পুরোপুরি হয়ে গিয়েছে, কংগ্রেস কি সবচেয়ে বেশি আঘাত করেছে, আর কমিউনিস্টের যেটা ত্রিপুরায় হচ্ছে, যারা দীর্ঘ 25 বছর মমতা ব্যানার্জি কিসের ভিত্তিতে এই কথাটা বলছে যে সিপিআইএম কে অর্থাৎ বামফ্রন্টকে সেখান থেকে ধূলিসাৎ করে দিয়েছে? গতকালকের ব্রিগেড সমাবেশ কিন্তু তার উল্টো কথা বলছে। আমার কথাটা একটু শুনুন, দেশ রাজ্যের মানুষ দেখছে। এই রাজ্যে বিকি আমার ছোট ভাই, এই কমিউনিস্ট কিন্তু ওকে মেরে ফেলেছিল, আমাকে অনেকবার মেরেছে কমিউনিস্ট। এই রাজ্যে হাজার হাজার যুবকের প্রাণ গিয়েছে, হাজার হাজার মায়ের শীতের সিঁদুর মুছে দিয়েছে, মানুষ গ্রাম ছাড়া পাহাড় ছাড়া। না 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 বিকি বাবু, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু কিন্তু শুনুন। বিজেপি তো সিপিআইএম এর সঙ্গে জোটে যায়নি। যারা নরকঙ্কাল বানিয়েছিল তারাই তৃণমূল হয়ে গেছে সেকেন্ড টার্ম হয়ে, যখন কংগ্রেসের উপর আঘাত করছে তখন কংগ্রেস কিন্তু তার গদি বাঁচাতে হবে। কংগ্রেস তো একটা রাজনৈতিক দল, কংগ্রেস তো মানুষের স্বার্থে দেশের স্বার্থে কাজ করে, কংগ্রেসও তো পলিটিক্স করতে এসেছে। মমতাকে আঘাত করার জন্য তাতে যে কংগ্রেস যে জুট করেছে তাতে কি কংগ্রেস লস হয়েছে না কমিউনিস্টকে খতম করেছে সেটা বিকি বাবু বলুন। কংগ্রেস তো বিরোধী দলের মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গে, আর কমিউনিস্টকে তো একদম খতম করে দিয়েছে। কোথায় ব্রিগেড সমাবেশে কথা বলছেই না, ব্রিগেড সমাবেশ সেটা বিজেপির চক্রান্ত, এটা বুঝবেন না। একটা সিটও পাবে না পশ্চিমবঙ্গে কমিউনিস্ট, একটা সিটও সিঙ্গেল সিট। আরে পশ্চিমবঙ্গে কত কোটি লোক আছে, এটা ব্রিগেড দিয়ে কোনো জনসমাবেশে কোনো ভোট হয় না। আপনাকে এটা বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে একটা সিটও কমিউনিস্ট পাবে না। তাহলে তো বলা যেতে পারে এই যে বিরোধী রাজনৈতিক দলরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সবাই মিলে ব্রিগেড সমাবেশ করলো সেটা দিয়েও তো বলা যায় না। সেখানে করতে পারি না, এবং কমিউনিস্টের বিরুদ্ধে আমি যে কোনো আমি যেখানে ছিলাম সিবিআই নিয়ে শুনলাম, আমি সিবিআই তো এটা বিজেপি দল, সিবিআই কে সব সময় লাগিয়ে একটা চক্রান্ত করছে। একেবারে সেটাই আমি শুনতে চেয়েছিলাম। এবার বিকিদার কাছে আসবো, এবার আমি বিকিদার কাছে আসবো। যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ সেখানে ঘেরাও করে রেখেছে, এর পরপরই যখন দিল্লিতে খবরটা চলে গেছে, দিল্লি সেখানে আধা সামরিক বাহিনী নামিয়ে দিয়েছে। বলতে গেলে একটা কলকাতা পুলিশ এবং দিল্লির যে সেখানকার যারা নিয়ন্ত্রণ করছেন তাদের মধ্যে একটা লড়াই চলছে। একবার কলকাতা পুলিশকে সরিয়ে দিয়ে তাদেরকে এখন আবার সেখানে আধা সামরিক বাহিনী বসানো হয়েছে। দেখুন, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে যে কেন্দ্র এবং রাজ্যের যে সরকার রয়েছে, সেই সরকারের ক্ষমতা কতটুকু তা বলে দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে। এবং এটা গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এটা ভারতবর্ষের ইতিহাসে এরকম দ্বিতীয় ঘটনা নেই, এরকম জঘন্য ঘটনা ঘটেনি। কেন জানেন? একটা সিবিআই যখন আসতে হয় তখন রাজ্য সরকারকে ইনফর্ম করতে, এটাও বলুন রাজ্য সরকারকে ইনফর্ম করেছে? এরকম কোনো এরকম নেই। রাজীব কুমার যখন উনি এপিআর হচ্ছিলেন না, বহুরা বলা যাচ্ছে, সেটা আমি বলছিলাম, সেটা দেখবেন মজাতে, একটা সিটও তো পাবেন না পশ্চিমবঙ্গে। এটা কালো অধ্যায়, যেখানে সিবিআই একটা স্বশাসিত সংস্থা, যেই সংস্থা ভারতবর্ষের মানুষের যে সংস্থার উপর আস্থা রয়েছে, হ্যাঁ, যেই সংস্থাকে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেসের সরকারের সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে এই সংস্থাটাকে তোতাপাখি বানিয়ে নিয়েছিল কংগ্রেস দল, এই সংস্থার অপব্যবহার করে। আজকে ওই সংস্থা যখন নিরপেক্ষভাবে সারদার তদন্ত করছে, এবং বিশেষ করে এই সারদা তদন্তের প্রথম দিকে যখন দ্বিতীয়বারের জন্য, মানে খুব সম্ভবত প্রথমবারের জন্য যখন মমতা ব্যানার্জির সরকার হয়, তখন একটা সিট গঠন করা হয়েছিল, এবং সেই সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। রাজীব কুমার যখন এই তদন্ত করার সময় যেই সারদা কেসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোবাইল, হার্ড ডিস্ক, কাগজপত্র, ডায়েরি, সেগুলো সিজ করা হয়েছিল, কিন্তু এই সিজ করা জিনিসগুলো, তথ্য প্রমাণগুলো, সেগুলো ওনারা, বিশেষ করে রাজীব কুমার সাহেব, উনি দিচ্ছিলেন না সিবিআইকে। তারপরে সিবিআই, ভারতবর্ষের তদন্ত সংস্থা যার উপর ভারতবর্ষের মানুষের আস্থা রয়েছে, সেই রাজীব কুমারকে প্রায় 3 বার নোটিশ দেওয়া হয়েছে উনি যেন সেই তথ্য প্রমাণগুলো সেগুলো সিবিআইকে দেন এবং সিবিআই সামনে এপিয়ার হন। আজকে
তিনবার উনাকে সমন করার পরেও উনি আসেননি, কারণ মমতা ব্যানার্জির নির্দেশ ছিল। এবং এর জন্যই সিবিআই স্বাধীন একটি সংস্থা, যেই সংস্থা সারদার তদন্ত করছে, সেই সংস্থা কিন্তু কালকে একটা জিনিস তো সাধারণ চোখে সঠিক খুব স্পষ্ট, সিদ্ধান্ত যতই নিয়েছে। যতই লোকসভা নির্বাচন বলুন বা কলকাতার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বলুন, সেখানে সিবিআই বা ইডি কে খেলানো হচ্ছে। ঘটনাটা হচ্ছে সিবিআই যখন রাজীব কুমারকে গ্রেপ্তার করবে তখন তো কান টানলে মাথা আসে, সেটা তো একটা প্রবাদ রয়েছে। সেইভাবেই রাজীব কুমারটা হচ্ছে কান, সেই কানটা যখন টানবে তখন মাথাটাও আসবে। তার জন্যই যখন আমি জিজ্ঞেস করতে যাই মমতা ব্যানার্জি সরকার, ওনার দলের এমপি তাপস পাল যখন জেলে ছিলেন উনি কিন্তু ধর্ণা করেননি, মদন মিত্র যখন জেলে ছিলেন ধর্ণা করেননি, ওনার দলের অসংখ্য এইরকম নেতা নেত্রী বিধায়ক থেকে শুরু করে ওনারা যখন জেলে ছিলেন এই সারদার কেসে উনি ধর্ণা করেননি। কিন্তু ওই তথ্য প্রমাণগুলো রাজীব কুমারের কাছে রয়েছে, সেগুলো যদি সিবিআই এর কাছে যায় তো এটা ভারতবর্ষের মানুষের সামনে, পশ্চিম বাংলা মানুষের সামনে, এবং বিশেষ করে সততার প্রতীক বলে যে একটা ধারণা পশ্চিমবঙ্গের মানুষের একেবারে। সামনে রয়েছে সেটা আর থাকবে না। তার জন্য উনি এই ঘটনাটা ঘটিয়েছেন এবং আনপ্রেসিডেন্টেড। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ঘটনাটা ঘটেছে এটা আনপ্রেসিডেন্টেড, এবং কালকে 10:30টার সময় সুপ্রিম কোর্টে তার শুনানি হবে। ভারতবর্ষের মধ্যে এটা কালো অধ্যায় গতকালকে মমতা ব্যানার্জি নেতৃত্বে কলকাতা পুলিশ সেটা রচিত করেছে। ভারতবর্ষের মানুষ সেটাকে কোনোভাবেই সমর্থন করে না, একেবারে। পশ্চিম বাংলার মানুষও আমাদের সমর্থন করে না। তক্ক যুক্তি এবং গপ্পের অনুষ্ঠান আগামী দিনে এটা সেটা দেখে একেবারে নেবে। ধন্যবাদ অনেকটাই। আজকের মতো আমাদের তক্ক যুক্তি অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আসন্ন লোকসভা নির্বাচন এবং জোট রাজনীতি কি পড়বে, এবং সেখানে আমরা পশ্চিমবঙ্গের কথা বলছিলাম, উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, সব পুরো জাতীয় রাজনীতিটাকে একবার দেখার চেষ্টা করছিলাম। সেখানে পক্ষে বিপক্ষে অনেক মতামত আমরা শুনলাম, কিন্তু এখন অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে লোকসভা নির্বাচনে কি রেজাল্ট আসে, তারপরে কিন্তু আসল কথাটা হবে কে সরকার গঠন করবে। এখন আমরা অনেকটাই কথা বলতে পারি যে এটার ভিত্তিতে এ হতে পারে, কিন্তু মূল কথাটা কিন্তু লোকসভা নির্বাচনের পরেও হবে। কিন্তু আপাতত কিন্তু কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সবাই কিন্তু এখন মাঠে নেমে পড়েছে শুধুমাত্র লোকসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে। আজকের মতো তক্ক যুক্তি গপ্প এখানেই শেষ করছি। শুভরাত্রি, সঙ্গে থাকবেন।